আসসালামু আলাইকুম। একটি রাজনৈতিক সংগঠন যত শক্তিশালী হয়েই, পাওয়ারফুল হয়েই ক্ষমতায় যাক না কেন, তারা কখনোই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ গণতান্ত্রিক দেশের সাধারণ জনগণের দৃষ্টিতে এটা পরিষ্কার যে যে কোনো রাজনৈতিক সংগঠনই একটি রাজনৈতিক ব্যবসায়িক সংগঠন। তারা রাষ্ট্র ক্ষমতায় যায় অর্থনৈতিক ব্যবসায়ের উদ্দেশ্যে, এবং সেই ব্যবসাকে সফল করতে যে কোনো ধরনের অনাচার, অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন যা যা করার, আর নিকৃষ্ট ভাষাগুলি হলো চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন খারাপি, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করা, হাতের মুঠোয় নেওয়া, সমস্ত কিছুই রাজনৈতিক নেতারা করে থাকে। এটা তাদের ব্যবসাকে সফল করবার জন্য, নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য, জনগণকে ভীতি বা জনগণকে বোঝানো যে আমি খুব ক্ষমতাশালী ব্যক্তি। এই জন্য জনগণ এটা ধরেই নেয় যে তারা এটা ব্যবসা করবে, ব্যবসায়িক মুডেই তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখানে তাদের খুব একটা আক্ষেপ থাকে না, এটা তারা স্বাভাবিকভাবে মেনে নেয়। কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে থাকে তাদের নিত্য নৈমিত্তিক রাষ্ট্র পরিচালনার যে কর্মকাণ্ডগুলো তাদের ভিতরে স্মৃতিবদ্ধ হতে থাকে। রাষ্ট্রের মূল শক্তি হলো নাগরিক শক্তি, রাষ্ট্রের মূল ভিত হলো জনশক্তি। রাষ্ট্রের পরিচালনায় থাকা সরকারের মূল ভিতই হলো জনসমর্থন। তার জ্বলন্ত উদাহরণ আজ কয়েক বছর ধরে সারা পৃথিবীকে সাধারণ মানুষ বুঝিয়ে দিয়ে যাচ্ছে। আরব বসন্ত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং বর্তমানে যেটা চলছে ভারতে। এই যে সাধারণ মানুষের একাগ্র শক্তির কাছে যে কোনো দুর্গ মুহূর্তে ভেঙে যেতে একেবারেই ধুলার মতো পরিণত হয়ে যাবে। আমি ভারতবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে অইচ্ছুক, দলিত, বঞ্চিত এবং নিম্ন বর্ণের যাদেরকে হিন্দু বানিয়ে শুধু ব্রাহ্মণরা তাদের হিন্দুত্ববাদের কথা বলে হিন্দু শক্তিকে কাজে লাগায়। মূলত তারা হিন্দু ধর্ম স্পর্শ করতে পারে না, হিন্দু ধর্ম পালন করতে পারে না। মূল হিন্দু ধর্মীয় অনুষ্ঠান থেকে তাদের প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ থাকে, এবং তাদের পূজার জন্য তাদের দেবদেবীকে আলাদা করে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের মতো তোমাদের অঞ্চলে এদেরকে পূজা করবে। কিন্তু ব্রাহ্মণীয়দের বড় যত যে পূজাগুলো রয়ে গেছে সেখানে তারা চিরবঞ্চিত, ধর্মগ্রন্থ থেকে বঞ্চিত, মন্দির থেকে তারা বঞ্চিত। অথচ যুগ যুগ ধরে কৃতদাস বানিয়েছে একটি নমুনা দিয়ে তাদের কপালে, নারীদের কপালে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে। নিম্নবর্ণের হিন্দুদেরকে নিচু করে রাখবার জন্য তাদেরকে নিচু কাজকর্মের ভিতরে একটি বন্টনের মাধ্যমে তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, রাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের ভূমিকা, নাগরিক, তারা কোন শ্রেণীর নাগরিক হবে, সমস্ত কিছু তারা সূক্ষ্মভাবে সমাজের ভিতরে প্রথিত করে দিয়ে তাদেরকে এমনভাবে রাষ্ট্রের একটি কি বলবো, এটা কৃতদাসের মতো ভৃত্যে, রাষ্ট্রের ভিত্তে পরিণত করা হয়েছে। কিন্তু তাদের থেকে কারি টাকা নিয়ে রাষ্ট্রের শীর্ষে বসে থাকা সেই উচ্চবর্ণের ব্রাহ্মণীয় ঠাকুর বংশের হিন্দুরা যেভাবে তাদের উপরে যুগ যুগ শত শত বৎসর ধরে নিপীড়ন চালিয়ে আসছে, সেটার প্রতিবাদ মুখর হয়ে উঠেছে ভারতের সাধারণ জনগণ। ভারতের এই সাধারণ জনগণকে আমি এই বলেই আহ্বান জানাবো, আমার ভাষা যারা বোঝেন, বিশেষ করে পশ্চিম বাংলা জুড়ে, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের বর্ডার ভিত্তিক
যেসব বাংলাভাষী মানুষ রয়ে গেছে তাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা ধর্মগ্রন্থগুলো ঘেঁটে দেখেন, মূল ব্রাহ্মণরা ভারতের নয়, তারা দক্ষিণ দিক থেকে নেমে এসেছে ভারতকে দখল করবার জন্য তরবারি। তারা যে রাম লক্ষ্মণ বা বিভিন্ন তরবারি যোদ্ধাদের কথা বলেন, সেই বীর যোদ্ধাদের মাধ্যমে এই প্রকৃত একেবারে নিরীহ খেটে খাওয়া তৃণমূলের সাধারণ, যাদের গায়ের রং কালো বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মের অনুসারী, এদেরকে দুর্বল পেয়ে অত্যাচারিতভাবে তাদের নিয়ে যাওয়া, সেই ব্রাহ্মণীয়দের নিয়ে যাওয়া ধর্মের অনুসারী করে তাদেরকে একেবারে গোলাম বানিয়ে যুগ যুগ ধরে তাদের সেবা নিয়ে আসছেন। তাদের অর্থে রাজকোষে কোটি কোটি টাকা সঞ্চারিত করে তাদের বর্ণে তাদের সন্তানদের উচ্চশিক্ষা থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত কর্মচারী কর্মকর্তা স্বাস্থ্য খাতে সমস্ত জায়গায় শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দুদের সন্তানদের একটি শক্তপোক্ত অবস্থান এমনভাবে গেড়ে দেওয়া হয়েছে, বিচারালয় থেকে শুরু করে সমস্ত সচিব মন্ত্রী নিম্নবর্ণের কোনো হিন্দুর প্রশ্রয় সেখানে নেই। তাদেরকে বাড়ির কর্মচারী, দোকানের কর্মচারী, রেল কর্মচারী, বিভিন্ন পঞ্চায়েতের নিম্ন পদের কর্মচারী, ঝাড়ুদার, মেথর, এই ধরনের কর্মের ভিতরে যুগ যুগ ধরে চোখ বেঁধে নিয়োগ করে রাখা হয়েছে। নিম্নবর্ণের কোনো ডাক্তার নেই, নিম্নবর্ণের কোনো বিচারপতি নেই, নিম্নবর্ণের কোনো উকিল, আইনালয়, কোথাও তাদের বিন্দুমাত্র ভূমিকা রাখার সুযোগ নেই, সে যতই মেধাবী হোক না কেন। আর এই জায়গা থেকেই আপনার সুনাম ওয়াংচুর কিন্তু এই ধরনের পৃষ্ঠ একটি সম্প্রদায় থেকেই সারা পৃথিবীকে তিনি আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। অতএব আজকে ভারতবাসীর বসে থাকার সময় নেই। আজকে ভারতের যে নিম্নবর্ণের অচ্ছুত জাতিগুলা রয়ে গেছে, তাদের সন্তানকে আঁচলের নিচে রাখার সময় এখন নয়। তাদেরকে সপরিবারে লক্ষ হাজার কোটি কোটি রাজপথে নেমে আসতে হবে এবং এই যে রাষ্ট্রীয় প্রথাগতভাবে সন্ন্যাসীদের দখলে, ব্রাহ্মণদের দখলে একটি পুরা রাষ্ট্র নিয়ে তারা একটি সম্পূর্ণ বর্ণভিত্তিক ধর্ম এর মাধ্যমে রাষ্ট্র গড়তে চাচ্ছে বা পরিচালিত করতে চাচ্ছে, বা তাদের পুরো বংশ পরম্পরায় ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিশ্চিত রাষ্ট্রালয় উপহার দিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে এই নিম্নবর্ণের অচ্ছুত বর্ণের মানুষদের আজকে কথা বলার সময় এসেছে। আজকে তাদের বিপ্লবের মাধ্যমেই মুক্তির সময় এসেছে। এই মহাক্ষণকে তারা যেন মৃত্যুর সাথে সাদরে যদি আমন্ত্রণ না জানিয়ে বুকে আগলে না নেয়, তাহলে তারা আরও এত দূরে নিক্ষিপ্ত হবে যে তাদের সন্তানেরা স্কুলে ভর্তি হওয়া পর্যন্ত বঞ্চিত হবে। আমি আমার তরফ থেকে যত ধরনের বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে এবং যারা বিপ্লবের মাধ্যমে নিজেদের অবস্থানকে দৃঢ় করতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায়, তাদেরকে উৎসাহ দেব। এবং ভারতের এই ছাত্র, যা ছাত্র নয় শুধু, যা প্রথমে ছাত্র ছিল কিন্তু এখন তাদের সাথে কৃষক সম্প্রদায় এসে দাঁড়িয়েছে, তাদের সাথে অবহেলিত জনগোষ্ঠী মানুষ সম্মিলিতভাবে এসে দাঁড়িয়েছে, তাদের সাথে সমস্ত পেশার মানুষ, আইনজীবী, ডাক্তার, অভিনেতা, নির্মাতা, মানবাধিকার কর্মী, এমনকি পুলিশ প্রশাসনের ভিতর থেকেও যারা নিম্নবর্ণের যেসব পুলিশের, অথচ তারা শিক্ষিত যুবক, তাদের অনেক উচ্চমানের চাকরি পাওয়ার কথা ছিল, কিন্তু বর্ণের কারণে, ধর্মগত কারণে তারা সেই সব জায়গা থেকে পরীক্ষা দিতে পর্যন্ত সুযোগ পায় না। এ পর্যন্ত বলা হচ্ছে বিজেপি সরকার আসার পরে প্রায় 2000 অধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে শুধু উচ্চবর্ণের, যাদের হাতে টাকা আছে এবং যারা উচ্চবর্ণের ব্রাহ্মণীয় হিন্দু গোত্রীয় ক্ষত্রিয় বংশের লোকজন, তাদের হাতে এই সব একেবারে আপনার আমাদের বাংলাদেশে যেমন বিসিএস,
তাদেরও আইএসএস বা এই ধরনের উচ্চবর্ণের চাকরিগুলা, বিচারপতি নিয়োগ, বিচারকের যে জাজদের যে পরীক্ষা, সমস্ত কিছু কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র হাতে ধরিয়ে তাদেরকে পাশ করিয়ে তাদেরকে সমস্ত কর্মকর্তাদের বা উচ্চ পদস্থ যেসব অফিস সহকারী আছে সেখানেও তাদের চাকরি নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন কৌশলে শিক্ষা খাতকে এমনভাবে ধ্বংসের মাধ্যমে তারা এমন একটি স্তম্ভ তৈরি করে নিয়েছে, তাদের সম্মুখে শুধু তাদের সন্তানেরাই সেই সব জায়গায় অনুপ্রবেশের সুযোগ পাবে, আর কেউ নয়। এই জায়গার বিরুদ্ধেই ভারতের নিম্নবর্ণের মানুষ বা অবহেলিত, বঞ্চিত, সুযোগ বঞ্চিত, যারা অর্থহীন, যাদের হাতে অঢেল টাকা নেই, সেই ফাঁস হয়ে যাওয়া কোশ্চেন প্রশ্নপত্র তারা কিনতে সক্ষম নয়, অর্থাৎ এটা একটি কৌশল মাত্র। যাদের হাতে টাকা আছে এবং তাদের পছন্দের ছাত্রদের হাতেই, পরিবারের হাতেই এই প্রশ্নপত্রগুলো দিয়ে তাদেরকে পাশ করিয়ে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এই অচ্ছুত নিম্নবর্ণের হিন্দুদেরকে দাবিয়ে রাখার এই যে অপকৌশল মোদী সরকার দীর্ঘদিন ধরে ভারতের ভিতরে প্রতিষ্ঠিত করে এমনভাবে রাজনৈতিক কৌশল ধারণ করেছে যে যুগ যুগান্তরে আর কোনো নিম্নবর্ণের, সে যতই মেধাবী হোক, তাদেরকে আর উচ্চ স্তরে ঠাঁই পাওয়ার আর কোনো সুযোগ নেই। এই জায়গাটা থেকে 20 জনের অধিক এমবিবিএস ডাক্তার আত্মহত্যা করেছে। তাদের পরিবাররা যে নিঃস্ব, অসহায়ভাবে পথে পথে কেঁদে বেড়াচ্ছে। তার জন্যই, তাদের মুক্তি, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই মেধাবী ছাত্র সমাজ রাজপথে আন্দোলনরত রয়ে গেছে। বিজেপির কোনো রাজনৈতিক দল হিসাবে সেখানে কোনো সাংগঠনিক সারা শব্দ দেওয়ার মতো সুযোগ নেই, অর্থাৎ এরাই ছিল বিজেপির মূল শক্তি, যাদেরকে হিন্দুত্বের লোভ দেখিয়ে একটি বড় মূলা ঝুলিয়ে শুভঙ্করের ফাঁকিতে তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল, তার মুদের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু আন্দোলনে অবিচল থাকা এই ছাত্র সমাজের উদ্যোগ, মহতী উদ্যোগ এবং এই যে শুভক্ষণ, এজন্য যে কোনো ছলা কলায় অর্থের বিনিময়ে হোক বা রাজনৈতিক কোনো ট্রামের মাধ্যমে বিলুপ্ত যেন হয়ে না যায়। ভারতের এই আন্দোলনকে স্বাগতিকভাবে কিভাবে আরও বলিষ্ঠ, শক্তপুক্তভাবে ভারত মুক্তির আন্দোলনে রূপান্তরিত করা যায়। ভারত মুক্তি মানে ভারত যে জিম্মি হয়ে আছে একদল গেরুয়াদের হাতে, সেখান থেকে ভারতবাসীকে মুক্ত হতে হবে। শিক্ষাঙ্গন একটি অছিলা, কিন্তু সর্বক্ষেত্রে নিম্নবর্ণের মানুষেরা এতটা অর্থকষ্টে আছে যে তারা মারা গেলে পুরানোর যে দাহ করবার যে অর্থ শ্মশানে দিতে হয়, সেই অর্থের অভাবে অনেকে লাশ নিজেরা চাপা মাটি দিয়ে ফেলে, জঙ্গলে ফেলে দেয়, বা নিজেদের মতো করে অন্য কোনো জায়গায় শিয়াল শগুনের মুখে খাদ্য হিসাবে তুলে দেয়। অনেক সময় ভারী বস্তু বেঁধে স্রোত দ্বারা, যেসব বড় বড় স্রোতের নদী আছে তার ভিতরে ফেলে দেয়। এত অর্থ কষ্টে থাকা ভারতের নিম্নবর্ণের এই মানুষদের যে হাহাকার, এটি বাইরে কখনো প্রকাশ্যে আসে না। তারা দেশকে ভালোবাসে, এই জন্য তারা নিজেরাই এগুলোকে চেপে দেয়, নিজেরা এগুলোকে গোপন রাখে। আর যদি প্রকাশ্যে আনবার চেষ্টা করে, তারা জানে যে তাদের উপরে কেন্দ্রীয় সরকারের কি খড়গ নেমে আসবে সেই পরিবারটির উপরে। রাতারাতি হাজার হাজার পরিবার এভাবে নিখোঁজ হয়ে গেছে দীর্ঘদিন ধরে। ভারতের যে গুম কালচার, সেই নিম্নবর্ণের হিন্দুদের যারাই কথা বলতে, যাদের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, তাদের সহ সেই সব সন্তানদেরকে, হাজার লক্ষ সন্তানদেরকে নদীতে নিক্ষেপ করা হয়েছে। পশু পাখি চিড়িয়াখানার বাঘের মুখে ঠেলে দেওয়া হয়েছে, তাদের মাংসকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এই পৃথিবী থেকে। কিন্তু আজ ভারতের সাধারণ জনতা যেভাবে বিপ্লবী হয়ে উঠেছে, নতুন সূর্যোদয়ের পথকে তারা স্বাগত জানাচ্ছে। আমরা এই বিপ্লবকে সমর্থন করি, মানসিকভাবে সাপোর্ট করি, এবং আমাদের দিক থেকে যত ধরনের কোনো সুযোগ যদি থাকে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং এর জন্য আমি বাংলাদেশে থাকা বিপ্লবী বীরদের যে কোনোভাবেই হোক তাদের এই আন্দোলনকে সমর্থন চালিয়ে যাবার জন্য আহ্বান জানাবো। সেই সাথে বাংলাদেশের বিজ্ঞজন যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির যে নিকৃষ্টতম
রাজনৈতিক কূটচাল কুচক্র যেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, সেটা থেকে মুক্তিকামী মানুষের মুক্তি হোক। সারা পৃথিবীর পদদলিত, বঞ্চিত, নিচু, অর্থহীন সমাজের মানুষের মুক্তি হোক। মানুষের জন্য এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে, সেই মুক্ত পৃথিবীতে মানুষ মুক্ত আবহে এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যেন লালিত হইতে পারে, পালিত হইতে পারে, এবং শেষ দিন পর্যন্ত তার প্রতিটি মানুষের চিন্তাধারা, প্রতিটি মানুষের বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ভাবনার স্বাধীনতা, প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত আবহে সে যেন জীবনযাপন করে এই পৃথিবীকে উপভোগ করে যেতে পারে। প্রতিটি নির্যাতিত মুসলিম মানুষের পক্ষে আমি দাঁড়িয়ে আছি। আপনারাই এই আন্দোলনের সাথে থাকবেন, সমর্থন যোগাবেন। আসসালামু আলাইকুম।